নমস্কার বন্ধুরা, প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে মিলিবাগ। জবা গাছটায় মিলিবাগ আক্রমণ করেছে। তো এই মিলিবাগ কি, মিলিবাগ কিভাবে বাগানে আসে, এই সম্বন্ধে আজকে একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। আজকে খাতা কলম নিয়ে বসেছি। মিলিবাগ মিলিবাগ বা যেটাকে আমরা বলি দোয়ে পোকা বা দই পোকা। তো আজকে আলোচনার বিষয়গুলো হোয়াট আর মিলিবাগস, অর্থাৎ মিলিবাগ কী, আইডেন্টিফিকেশান অর্থাৎ চেনার উপায় কী, বায়োলজি অ্যান্ড লাইফ সাইকেল অর্থাৎ জীবনচক্র, মনিটরিং অর্থাৎ পর্যবেক্ষণ, কিভাবে আমরা বুঝবো যে মিলিবাগ লেগেছে, কন্ট্রোল মেথড অর্থাৎ মিলিবাগ থেকে নিয়ন্ত্রণের উপায়। তো কন্ট্রোল মেথডের মধ্যে আমাদের চলে আসছে ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং কালচারাল। কালচারাল যেটা, সেটা আবার দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অর্গানিক বা জৈবভাবে, কেমিক্যাল অর্থাৎ রাসায়নিকভাবে। তো কেমিক্যাল এবং রাসায়নিকভাবে আমরা এই মিলিবাগকে দমন করতে পারি, অর্গানিকভাবে বা জৈবভাবেও আমরা দমন করতে পারি। তো যতগুলো পদ্ধতি হবে এখানে, সেগুলো সবগুলোই আপনাদের বলবো। আর কি না, এই মিলিবাগের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সিউডোকক্কাস ভিরেগাটা বা ভিরগাটা। এখানে মিলিবাগ সম্বন্ধে আমাদের হোয়াট আর মিলিবাগ, মিলিবাগ কী? মিলিবাগ হচ্ছে এক প্রকার শোষক পোকা, যা গাছের বিটপ অংশে থাকে এবং বিটপ অংশ থেকে রস শুষে খায়। রস শুষে খাওয়ার ফলে সেই বিটপ অংশের অগ্রভাগে ভাজক কলার বৃদ্ধি ব্যাহত হয়, সাথে সাথে পাতার রস চুষে খায় এবং সেখানেও সালোকসংশ্লেষ ব্যাহত হয়। অক্সিনের কার্যকারিতা একদমই কমে যায়, ফলে গাছ খর্ব হয়ে যায়, পরে শুটি মোল্ড হয় এবং ধীরে ধীরে গাছটা মারা যায়। তো এই হলো মিলিবাগ। মিলিবাগ সাধারণত 3 রকম কালারের হতে পারে। এক হচ্ছে আমাদের সাদা অর্থাৎ সাদা রঙের, দ্বিতীয় হচ্ছে ধূসর রঙের বা কালচে রঙের, আর তৃতীয় হচ্ছে গোলাপি রঙের। এই মিলিবাগের প্রজাতি প্রায় 2000-এরও বেশি আছে। তবে এই 2000-এর মধ্যে আমাদের মাত্র 270টি মিলিবাগ প্রজাতি আমরা আইডেন্টিফিকেশান করতে পেরেছি। আইডেন্টিফিকেশান বা চেনার উপায়, তা আমরা মিলিবাগকে চিনব কীভাবে? তো মিলিবাগ দেখুন ছবির মধ্যে, যে মিলিবাগ জবা বা অন্যান্য যেসব নরম কাণ্ডের গাছ হয় তার উপরিভাগে অর্থাৎ একদম অগ্রভাগে বিটপ অংশে কী করে, নরম কাণ্ডে অবস্থান করে এবং এর উপরের দিকে তুলোর মতো অংশ দেখা যায়, সেগুলো কিন্তু মোমের আস্তরণ। তো সেই মোমের আস্তরণ থাকে এবং এরা কলোনিভাবে অর্থাৎ একসাথে গাদাগাদিভাবে থাকে। তো এই মিলিবাগ প্রথম দেখা যায় আফ্রিকায়। এদের গমন ক্ষমতা খুবই অল্প বা ধীর গতি সম্পন্ন। পুরুষ মিলিবাগ এর 4টি চোখ ও 2টি ডানা থাকে, আর স্ত্রী মিলিবাগরা সর্বোচ্চ 600টা ডিম পাড়ে পাতায়, কচিকাণ্ডে অথবা টবের মাটিতে। 6 থেকে 14 দিনের ভিতরে উপযুক্ত পরিবেশে ডিম থেকে নিম্ফো তৈরি হয়, পরে নিম্ফো থেকে এবং পূর্ণাঙ্গে পরিণত হয়। তো এখানেই তাদের ডানা হয়, তারা পুরুষ, এবং এই পুরুষরা খাদ্য গ্রহণ করে না। স্ত্রীরা কচি কাণ্ডের বিটপ অংশে থেকে রস শোষণ করে খায় এবং হানি ডিউ বলে এক প্রকার সুমিষ্ট তরল নিঃসৃত করে, যার ফলে কি হয়, পিঁপড়ে ওই পোকাগুলোকে এক স্থান, ওই হানি ডিউর খাওয়ার জন্য ওরা কি করে, এক স্থান থেকে অন্য গাছে নিয়ে যায়, পিঁপড়েগুলো বহন করে নিয়ে যায়। এবং আপনার গাছে যখনই পিঁপড়ে আনাগোনা দেখবেন, তখনই নিশ্চিতভাবে বুঝবেন যে আপনার গাছে নিশ্চয়ই কোথাও না কোথাও মিলিবাগ আক্রান্ত হয়েছে। সাধারণ পুরুষের ডানা থাকার জন্য এরা উড়তে পারে, কিন্তু স্ত্রীদের কোনো ডানা থাকে না বলে এগুলো কি করে, খুব ধীর গতিতে এদিক সেদিক
হতে পারে। তো ফিজিক্যাল বা যান্ত্রিকভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে শুধুমাত্র জল বা ব্রাশ ইত্যাদির সাহায্যে আক্রান্ত স্থানের পোকাগুলোকে যদি আমরা ঝেড়ে দিই বা ফেলে দিই তাহলে আমরা সেটা যান্ত্রিকভাবে আমরা বলতে পারবো। বায়োলজিক্যাল বলতে এক প্রকার পোকা আছে যে পোকাগুলো ওই মিলিবাগগুলোকে খেয়ে নেয়, বা এক প্রকার পাখি আছে সেই পোকা বা পাখি ওগুলো ওই মিলিবাগকে খেয়ে নেয় বা তাদের বংশ নষ্ট করে দেয়। তো সেই পোকাগুলো কিন্তু কিনতে পাওয়া যায়। তো সেই পোকাগুলোকে আমরা যদি এখানে ব্যবহার করি আমাদের গার্ডেনে তাহলে কিন্তু মিলিবাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু সেই পোকা আমাদের এখানে পাওয়া সম্ভব নয়। তো যারা গ্রিন হাউসের মধ্যে গাছ করে তারা কিন্তু ওই পোকাগুলোকে ওখানে ছেড়ে দেয় যাতে মিলিবাগ না আক্রমণ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু পাখি, ছোট ছোট পাখি আছে যারা এই মিলিবাগগুলোকে খেয়ে নেয়। আর তৃতীয় হচ্ছে কালচারেল বলতে যা সাহায্যে আমরা সেখানে অর্গ্যানিকভাবে বা জৈব উপায়ে বা অর্গ্যানিকের মধ্যে ঘরোয়া উপায়ে আমরা বেশি এটা কন্ট্রোল করতে পারি এবং রাসায়নিক বা কেমিক্যালভাবেও আমরা এটা কন্ট্রোল করতে পারি। তো রাসায়নিক বা কেমিক্যালভাবে যখন আমরা কন্ট্রোল করব সেখানে যে কম্পোজিশনের ওষুধগুলো আমাদের নিতে হবে সেটা হচ্ছে পারমেথ্রিন বা বাইফেনোথ্রিন বা সাইফ্লোথ্রিন। এই সব কম্পোজিশনের ওষুধ যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু আমাদের মিলিবাগ কিছুটা নিয়ন্ত্রণে হয় বা নিয়ন্ত্রণে সম্পূর্ণ হয়। এরপর ঘরোয়া উপায়ে অনেকগুলো আছে। তো প্রথমেই বুঝতে হবে যে মিলিবাগের উপরে যে মোমের আস্তরণ থাকে সেই মোমের আস্তরণটাকে যদি আমরা গলাতে পারি তাহলেই কিন্তু আমাদের কি হবে, মিলিবাগ মারা যাবে। তো 1 নম্বর যদি আমি বলি সবচেয়ে ভালো হয় ডিটারজেন্ট, 2 নম্বর ডিশ ওয়াশ, 3 নম্বর যে কোনো শ্যাম্পু। এগুলো সবগুলোই হলো ক্ষারীয় উপাদান। এই ক্ষারীয় উপাদান ছাড়াও অ্যাসিডযুক্ত যে উপাদানগুলো সেগুলো যেমন ধরুন ভিনিগার, লেবুর রস ওই পোকার উপরের দিকের যে মোমের আস্তরণ থাকে সেই মোমের আস্তরণকে ভেঙে দিতে পারে। এছাড়া আর কি না, এছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অ্যালকোহল, অর্থাৎ ক্ষারীয় উপাদান, অ্যাসিডযুক্ত উপাদান বা অ্যালকোহল সবই কিন্তু মোম দ্রবীভূত হয়। তো অ্যালকোহলের মধ্যে আমরা প্রথমে নিতে পারি আইসোপ্রোপাইল অ্যালকোহল, অর্থাৎ আইসোপ্রোপাইল অ্যালকোহল জলের সাথে হাফ মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন, তবে অবশ্যই পরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে কোনো একটা প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু 10 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু গাছের পাতায় যে মেসোফিল কলা থাকে বা উপরের দিকে যে কিউটিক্যাল থাকে সেই কিউটিক্যালকে নষ্ট করে মেসোফিল কলাকে নষ্ট করে দেবে, ফলে গাছের পাতা নষ্ট হয়ে যাবে। তাই এগুলো ব্যবহার করার পরপরই 5 থেকে 10 মিনিট পর আপনাকে কিন্তু জল দিয়ে ভালো করে গাছকে ওয়াশ করে নিতে হবে। তো আইসোপ্রোপাইল অ্যালকোহল আমরা প্রথমটা ব্যবহার করলাম। এটা কোথায় থাকে? তো আপনার কাছে এই যে দেখুন, এটা হচ্ছে স্যানিটাইজার, এতে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। এটা 50% এবং জল 50% নিয়ে মিশিয়ে আপনি স্প্রেয়ার সাহায্যে ব্যবহার করলেও কিন্তু ওই মোমের যে আবরণ সেটাকে আপনার নষ্ট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল বা ইথানল দিয়েও ব্যবহার করতে পারেন। তো ইথাইল অ্যালকোহল ক্ষেত্রে দেখুন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ডিটারজেন্ট, ডিশ ওয়াশ, শ্যাম্পু, ভিনিগার, লেবুর রস, আইসোপ্রোপাইল অ্যালকোহল বা ইথানল এগুলো সবগুলোই কিন্তু ওই মিলিবাগের যে মোমযুক্ত প্রলেপ তা আমরা সেইটাকে ভেঙে দিলেই আমাদের মিলিবাগ নষ্ট হয়ে যায়। তাই ভাতকে যদি আমরা পচিয়ে তার যে জল সেখানে আমরা যদি ব্যবহার করি, এছাড়াও বেশি কার্যকরী করার জন্য কি করা হয় না, অনেকগুলো আমরা একটা কম্বিনেশন ওষুধ তৈরি করে নিতে পারি। যেমন ধরুন নিম পাতা বা নিম অয়েল, তাতে আপনি হলুদ যদি মিশিয়ে দেন, হলুদ গুঁড়ো মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন, এতেও কিছু
মিলিবাগ দমন হয়। এই ভাত থেকে অ্যালকোহলের শ্যাম্পু প্লাস হলুদ, এটা একটা কম্বিনেশন আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বর, আমরা জৈবভাবে আরও যে জৈব কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি, যেমন কাটাপ্পা, এইগুলো আমরা জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করতে পারি, তাতেও হয়। তবে প্রিভেনশন হিসাবে কিন্তু এগুলো খুব ভালো কাজ করে। আক্রমণ হয়ে গেলে কিন্তু আর সেরকম ভালো কাজ করে না। তাহলে নিম পাতা, নিম অয়েল, এই যে কম্বিনেশনগুলো বললাম, এছাড়াও অনেকে কি করছে না 4 নম্বর যে উপাদান, 4 নম্বর উপাদানে আমরা বলতে পারি রসুন। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, কিসের জন্য হয়? অ্যালোসিন নামে একরকম কম্পাউন্ড থাকে বলে সেটা হয়। এর সাথে আদা, এর সাথে কাঁচা লঙ্কা, এগুলো সবগুলোকে একসাথে পেস্ট করে এর সাথে কেউ কেউ নিম পাতাও দেয়। এগুলোর বিভিন্ন রকম ভিডিও ইউটিউবে আছে। তো রসুন, আদা, কাঁচা লঙ্কা, নিম পাতা একসাথে মিশিয়ে তাকে পেস্ট বানিয়ে, তার সাথে আবার অনেকে হলুদও মিশিয়ে দেয়। তো এইটা পেস্ট বানিয়ে যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের রেজাল্ট ভালো হয়। অবশ্যই কিন্তু প্রত্যেকটার সাথে, এটা বাদ দিয়ে প্রত্যেকটার সাথে ডিশ ওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করা হয়, তো এই হলো 4 রকম উপায় আমি বললাম। এখন আপনাদের বাকি আরও কিছু তথ্য এখানে জানাই। মিলিবাগ কি আমাদের জন্য ক্ষতিকর? তো এই নিয়ে কিন্তু কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন রকম গবেষণা করেছে এবং বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। কিছু কিছু বিজ্ঞানীরা বলছে যে মিলিবাগ আমাদের শরীরে তেমন ক্ষতিকারক প্রভাব নেই। তবে কিছু কিছু বিজ্ঞানী বলছেন, কৃষি বিজ্ঞানী বলছেন যে মিলিবাগ আমাদের শরীরে অ্যালার্জি বা চামড়ায় র্যাশ বা শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। এখন পরের পয়েন্ট হচ্ছে যে মিলিবাগের ব্যবহারিক কোনো প্রয়োগ আছে কি? মিলিবাগের ব্যবহারিক প্রয়োগ বলতে মেক্সিকোতে এই মিলিবাগকে চাষ করা হয়, কারণ এই মিলিবাগ শুকনো করে তারা মাটির মধ্যে মিশিয়ে কাপড়, এক প্রকার রং তৈরি করে, যা কাপড় রং করতে ব্যবহার করা হয়। এরপর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মিলিবাগ দমন করি। তো চলুন দেখে নিই। ডগটা প্রথমে এরকমভাবে আক্রমণ করবে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, পাতা কুঁকড়ে যাবে, বিভিন্ন ভাইরাস নিয়ে আসে। একটু ওয়াশিং পাউডার নিয়ে নিয়েছি। এই ওয়াশিং পাউডারের সাথে এবার আমরা একটু জল নিয়ে নেব, ব্রাশ দিয়ে গুলে নিলাম। প্রথমেই আমি কি করব, টবটাকে শুইয়ে দেব। শুইয়ে দেওয়ার পর আক্রান্ত যে স্থানগুলো, সেই স্থানে আমি ধীরে ধীরে এগুলো লাগাবো। তো দেখুন, ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো। এখন এখানে দেওয়ার সাথে সাথে উপরের দিকে যে মোমযুক্ত আবরণগুলো থাকছে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, গলে যাবে। মিলিবাগ আপনার জবা গাছে আক্রমণ করে তা না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চন্দ্রমল্লিকার মাদার গাছ ছিল, এটাতেও কিন্তু আক্রমণ করেছে। তো এই যে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন, এগুলো এর ডিম। তো এখানেও আক্রমণ করে এরকম অবস্থা করে দিয়েছে। এই যে দেখুন, এই অবস্থায় করে, অর্থাৎ নিচের দিকে দেখাচ্ছি আপনাদের যে কী পরিমাণ মিলিবাগ আক্রমণ হয়েছে। তো এইগুলোকেও কিন্তু আমরা ঠিক ওইভাবেই কিন্তু আমরা কিওর করব। ব্রাশ দিয়ে সম্পূর্ণ এই যে টবটা লাগানোর পর এরপর আমরা কি করব না, এখানে 1 লিটার মতো জল নিয়েছি, আর এই যে শ্যাম্পুর প্যাকেটটা আছে দেখতে পাচ্ছেন, এই শ্যাম্পুর প্যাকেটের কিছুটা আমি দিয়ে দেব। কিছু পরিমাণেই আমি ব্যবহার করি, কারণ আমি পরে গাছটাকে ভালোভাবে ধুয়ে দিই। তা আমাদের পুরো একদম ভালো করে দিয়ে দিতে হবে গাছে, যেসব অংশে বেশি বেশি আক্রান্ত হয়েছিল। এটা দেওয়ার কারণ হচ্ছে এর পাতার উপরে যে হানি ডিউ পড়েছিল সেটাও কিন্তু যাতে সুটি মোল্ড না হয়, একদম এরকমভাবে ভালো করে প্রেসার দিয়ে
দিয়ে দিতে হবে, শ্যাম্পু যেরকম হবে। এই যে দেখুন, ঠিক এই অবস্থায় স্প্রে করে দিতে হবে, জল যাতে একদম পুরো শ্যাম্পু একদম ভর্তি হয়ে যায়। দেখুন কী অবস্থায় পুরো একদম ভর্তি করে দিতে হবে শ্যাম্পু, ঠিক এইভাবে পুরো ভালো করে। দেখুন আমি যেভাবে দিচ্ছি, দশ মিনিট পর ফুল প্রেসার দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে গাছটা, সামনে পিছনে প্রথমে এরকমভাবে দিয়ে তারপরে আবার উপর থেকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। যতটা প্রেসারে জলটা দিতে পারা যায় ততটাই ভালো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।